নমস্কার, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত রোদের আলোয়। আর অন্যান্য দিনের মতো আমি নিবেদিতা আপনাদের সঙ্গে আছি কবিতায়, কথায়, গল্পে এবং আড্ডায়। আমরা যারা বাকশিল্পী তারা কিন্তু কবিতায় কথা বলি, এবং আজকেও আমাদের এই এপিসোড ভরে উঠবে কবিতায় কবিতায়। আসুন, আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি শিল্পী মৌমিতা দি, মৌমিতা পণ্ডা। তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব। মৌমিতা দি, নমস্কার। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। কোথা থেকে আসছেন মৌমিতা দি? আমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে, কাঁথি থেকে আসছি। বেশ। আচ্ছা মৌমিতা দি, এই যে মৌমিতা দি, আপনি আবৃত্তি চর্চা করেন, কবে থেকে কবিতার প্রতি ভালো লাগা? আমার খুব ছোটবেলা থেকেই আমার এটার প্রতি আগ্রহ বা ভালো লাগা। আমি খুব ছোটবেলায় আমার এক মাসির কাছে শিখেছি, আর ওখান থেকেই অনুষ্ঠানে যাওয়া এবং কম্পিটিশনে নাম দেওয়া। তারপর থেকেই আমার কবিতার শুরু, এবং মাধ্যমিক দেওয়ার পর টিচার ধরে কবিতাটাকে একদম পেশা হিসেবে ধরা, আর সেটাকেই ভালোবেসে এখন পথ চলছে আর কি, কবিতার পথটি। কবিতায় কত বছর তাও হলো? আপনার তো একটা প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, আমার কথা ও ছন্দ একটি আবৃত্তি প্রশিক্ষণ আছে, যেখানে আমি ছোট ছোট বাচ্চাদের আবৃত্তি শিক্ষা দিয়ে থাকি। আজকে কোন কবিতাটি শুনবো? প্রথমে মালতীবালা বালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামীর লেখা কবিতাটি। ভীষণ একটি জনপ্রিয় কবিতা। হ্যাঁ, আসলে জয় গোস্বামীর কবিতা ভীষণ রূপকথার মতো, যে কবিতাগুলো কখনো পুরনো হয় না। পড়ছি তো পড়ছি সেই অবিরাম ভালো লাগা নিয়ে। একদম। তো কবিতাটি শুনে নেব। মালতীবালা বালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেণী মাধব, বেণী মাধব, তোমার বাড়ি যাব। বেণী মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণী মাধব, মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণী মাধব সুলেখাদের বাড়ি। বেণী মাধব, বেণী মাধব, লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণী মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলে গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। বেণী মাধব, বেণী মাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলেন আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন, বেণী মাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? অপূর্ব অপূর্ব কবিতা জয় গোস্বামী। এত এত শুনেছি কবিতাটি, তবুও মনে হয় যে আরো শুনি। একদম। কারণ এই কবিতাগুলো
অনেক অন্যরকম কবিতা। একদম। এই যে একটা ক্লাস 9-এর ছাত্রী, সে এভাবে ভালোবাসতে পারে। হ্যাঁ। একটা সময় গিয়ে সে বুঝছে সে ভালোবেসেছিল কাউকে, এবং সে এখন পাড়ার সেলাই দিদিমণি। হ্যাঁ। ভীষণ সুন্দর কবিতা। এরপর কি কবিতা শুনবো? এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আফ্রিকাটি পরিবেশন করছি। আফ্রিকা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বভিনী নাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে। বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। নমস্কার। ভীষণ সুন্দর কবিতাটি। হ্যাঁ, ভীষণ কবিতা। আফ্রিকা কবিতার মধ্যে একটা অন্যরকম ভাব আছে। হ্যাঁ, ভীষণ ভালো কবিতা, ভীষণ ভালো বলেছেন। এবার কি শুনবো? এবার অভিযোজনটা আমি বলছি, যেটা দিদিদি চক্রবর্তীর আধুনিক কবিতা। আধুনিক কবিতা। সামনে পুজো আসছে এবং পুজোরও সম্বন্ধেও কিছু লেখা আছে, এবং আমাদের এখনকার দিনে নারীদেরকে যেভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে জীবনের পথে, প্রত্যেকটি শব্দে উনি উনার কবিতাতে ফুটিয়ে তুলেছেন। সেটাই শুনবো। শুরু করছি। অভিযোজন, কবি দিদিদি চক্রবর্তী। আদর্শ হোক দুর্গা মাতর, পার্বণ আজ না হয় থাক। এবার মেয়ের শরীর ভাজে, গোটা 10 অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা, কাস্তেটাকে খেলনা কর। পোড়া দেশে নাচ গান নয়, নিয়ম করে শরীর গড়। পায়ে ঝুমুর মল্লা পরে জুতোর নিচে পেরেক রাখ। বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক। চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায়, নখের আগায় রাখিস ধার। পোশাক নতুন কিংবা ছেঁড়া, পিন গেথে নিস গোটা চার। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক। এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ।
পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে থামিস না। দুল ফিতে নয় এবার মেয়ে, অস্ত্রে সাজিস দুর্গা মা। ঘরে ঘরে মনীষা আমার, নিস বুঝে এই সত্যটা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। নমস্কার। অভিযোজন সার কথা, হ্যাঁ, ভীষণ ভালো লিখেছেন উনি, ভীষণ একদম। ভালো। সত্যি তো আমরা আমাদের মেয়েকে যেভাবে ভাবি এবং আমাদের মেয়েরা যেভাবে চলাফেরা করে সমাজে, তারা কিন্তু এবং- সেভাবে পারে না। হ্যাঁ, দুটো পুরো আলাদা। আমরা ভাবি আমাদের মেয়েরা সুরক্ষিতভাবে রাস্তায় চলাফেরা করছে, বাঁচার মতো করে বাঁচছে, কিন্তু তারা সত্যি ঠিক মতো বাঁচতে পারছে না। আমি শুধু বলছি না যে তাদের রাস্তায় প্রতিবন্ধকতা বা তাদের কাজের জায়গায় প্রতিবন্ধকতা, তাদের মানসিক অনেক প্রতিবন্ধকতাও কিন্তু তৈরি হয়। হ্যাঁ, সেই প্রতিবন্ধকতার জন্য হয়তো আমরাও দায়ী, কিছুটা দায়ী। আচ্ছা মৌমিতাদি, এই যে আপনি আবৃত্তি চর্চা করছেন, এত ভালো কবিতা বলছেন, যারা আপনার কবিতা শুনছে, যারা আপনার কাছে কবিতা শিখতে চাইবে বা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে, কিভাবে যোগাযোগ করবে? আমার একটি কথা ও ছন্দের আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং আমার যোগাযোগ নম্বর 7872531632। এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা যোগাযোগ করতে পারেন দিদির সঙ্গে যদি আপনাদের ভালো লাগে, যারা সত্যি শিখতে চান। এখন তো বাচ্চাদের মধ্যে একটা শেখার প্রবণতা অনেক। হ্যাঁ, এই যে আবৃত্তি শিক্ষা সঠিকভাবে যারা শিখবে, কিভাবে তারা কোন কৌশলে তারা শিখবে, যদি আপনারা সেটা জানতে চান, অবশ্যই দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার কি শুনবো? এবার একটি খুবই জনপ্রিয় কবিতা এবং আমাদের প্রত্যেকেরই জানা, কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতাটি। কেউ কথা রাখেনি। হ্যাঁ, কেউ কথা রাখেনি। আপনার কথা কি আমাদের সবাই রেখেছে? প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে, মানে অনেক কিছুই আছে। অনেকে কথা দিয়ে কথা রাখেনি, কম বেশি আমাদের প্রত্যেকের জীবনেই আছে, অবশ্যই। কোনো বন্ধু কথা রাখেনি, হ্যাঁ, কোনো প্রেমিক কথা রাখেনি। কখনো মনে হয় যে আমাদের যে বাবা মা, তারাও মনে হয় অনেক কথা একদম, আমাদের রাখেনি। একদমই তাই। সেই অনেক প্রত্যেকের না সঙ্গে রাখা এটা কথা। জড়িত। হ্যাঁ, এই কবিতাটি প্রত্যেকের সঙ্গে জড়িত আছে। জড়িত। শুনে নেব তাহলে। কেউ কথা রাখেনি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামার বাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারিদের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মতো সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যেও সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি,
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। 30 বছর কাটলো, কেউ কথা রাখেনি। এটা অনেক বড় অভিমান, একদম বিশাল বড় অভিমান। বিশাল বড় অভিমান। আচ্ছা দিদি, এই যে আপনি আবৃত্তি চর্চা করেন, তারপরে তো আমাদের জীবনে নানা রকম কাজ থাকে, পড়াশোনা, বাড়ির টুকটাক কাজ, তার সঙ্গে সঙ্গে আর কি করা হয়? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং একটি কোর্টের পড়াও কমপ্লিট করেছি। তারপরে এখন আবৃত্তি শেখানোর পেশায় যুক্ত আছি। ওই ছোট ছোট বাচ্চাদের শেখানো হয়, এটাই চলছে আর কি। আর এই যে সামনে পুজো, পুজোর সময় কি কাঁথিতেই সময় কাটে পুরো পরিবারের সঙ্গে? হ্যাঁ, কাঁথিতেই কাটে সময়। মানে একটুখানি বন্ধু বান্ধব, পরিবার, এদের সঙ্গেই হ্যাঁ, বন্ধু বান্ধব, পরিবার দুজনদের সঙ্গে কাটে, দুজনের সঙ্গে সময় কাটে। আর পুজোয় কি থাকে, পুজোর প্ল্যান কি থাকে এমনিতে অন্যান্য দিনের থেকে আলাদা কি থাকে? ওই অষ্টমী দিনে একটু তো মানে বার উপবাস থাকে সবারই, তারপরে ঘোরাঘুরি। আচ্ছা, এই যে ছোটবেলার পুজোটা একরকম, আর আমরা যখন বড় হয়ে যাই তখন আমাদের এই যে বড়বেলার পুজোটা, এটা একটা অন্যরকম পুজো। একদম। কিরম লাগে এখন, কি ছোটবেলার সঙ্গে আলাদা কি লাগে? সত্যি বলতে কি, ছোটবেলায় যেভাবে একটা ইন্টারেস্ট ছিল, যেভাবে একটা পুজো একদম এলে একদম বেড়াতে হবে, ঘুরতে হবে, এখন একটু অন্যরকম চিন্তা ভাবনা এসছে। হয়তো এই যে বন্ধু বান্ধবের সঙ্গে যে আড্ডা বা ঘোরাঘুরি, আমরা যেহেতু অনেকটা বড় হয়ে গেছি, তো সেই জন্য হয়তো এতটা মানে মনে না হলেও টুকিটাকি বেরানো হয় আর কি। কি কবিতা শুনবে এবারে? এবারে আমি একটি মেঘ আর পাহাড়ের সেই গল্পটা, পূর্ণেন্দু পত্রীর লেখা কবিতা, ভীষণ একটি অসাধারণ কবিতা পাঠ করছি। অসাধারণ কবিতা। হ্যাঁ, সেই গল্পটা, কবি পূর্ণেন্দু পত্রী। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচড়ে টান মেরে বললে, ওঠ ছড়ে, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনও ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। শত ঝর্ণার জল। সত্যি কি অপূর্ব একটা জিনিস না, যে এই যে প্রকৃতির সঙ্গে মানব জীবনের যে চিরকালীন প্রেমের সম্পর্ক, কি সুন্দরভাবে কবি দেখিয়েছেন। অবশ্যই প্রকৃতির মধ্যেই কিন্তু প্রেম বিরাজমান। অবশ্যই। আবার আমরা যখন প্রেমে পড়ি তখন কিন্তু আমাদের প্রকৃতিকে ভালো লাগে, ঝর্ণা ভালো লাগে, নদী ভালো লাগে, প্রকৃতির সৌন্দর্য দেখলেও আমরা মানে এতটাই অভিভূত হয়ে যাই যে আমাদের অনেক দুঃখ কষ্টও যেন আমরা ভুলে থেকে যেতে পারি। একেবারেই। আমাদের এই যে ঋতু বৈচিত্র্য, এটাও কিন্তু একটা বিরাট আমাদের ভালো লাগার জায়গা।
তাই কিন্তু আমরা আমরা কিন্তু ঋতু বৈচিত্র্যটাকে বুঝতে পারি। গ্রীষ্মকালীন একটা আলাদা সৌন্দর্য আছে, হয়তো আমাদের খুব গরম লাগে, আমরা ছটফট করতে থাকি, তারপরেও একটা আলাদা সৌন্দর্য আছে। বর্ষার আলাদা সৌন্দর্য, শীতকাল এলেও একটা ভালো লাগে। আর বসন্তের কথা তো বাদই দিলাম, বসন্ত তো আমাদের মনে প্রাণে একেবারে বিরাজমান ভীষণ রকম ভাবে। এবার কি কবিতা শুনবো? এবার ভারতবর্ষ কবিতাটি পরিবেশন করব, সমীন্দ্র ভৌমিকের লেখা। বেশ। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঘেউ, এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে 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 চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাবাগোবা ছেলে নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতনই, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো, মারলো, বলল বল জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল বলল বলতো আল্লাহ আকবর। ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বলল কোনখানে তোর ঘর? ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতির চর। নমস্কার। কি অসাধারণ কবিতা খানি। এই যে আমরা যখন না ভারতবর্ষ উচ্চারণ করি, তখন আমাদের মধ্যে একটা ভেতর থেকে ঝাঁকুনি তৈরি হয়। হ্যাঁ, তখন আমরা বুঝি যে আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশ মাতৃকাকে ভালোবাসি। এটাই তো আমাদের একটা পাওয়া, যে আমরা ভারতবাসী, দিন শেষে আমরা ভারতবাসী, ভারতবর্ষ আমাদের মা। এবার কি শুনবো? এবার সুবোধ সরকারের লেখা কবিতা দুব্য পরিবেশন করছি। আমরা থাকি এ গ্রামে, আর তোমরা থাকো পাশের গ্রামে। আমার গ্রামে বৃষ্টি হলে পাশের গ্রামে বৃষ্টি নামে। দুটি গ্রামে একটি কুয়ো, করেছি পার একই জল। আমার গ্রামে উঠলে চাঁদ, পাশের গ্রামে কাঁপে হিজল। হীরকপুর, মুক্তপুর, দুটি গ্রামে দুটি নাম। হিন্দু থাকে এই গ্রামটিতে, ও গ্রামটিতে মুসলমান। এই গ্রামের তুলসী পাতা পুজোয় লাগে মুক্তপুরে। মুক্তপুরে নামাজ পড়া হীরক শোনে আরবি সুরে। এ গ্রামে যদি কারোর বিয়ে, ও গ্রাম থেকে দুব্য আসে। এ গ্রাম থেকে ও গ্রামে যেতে দুব্য নিজেও ভালোবাসে। দুব্য হলো একটি নাম। দুব্য এক রায় কিশোরী। একটি ছেলে ডুবতে এলো, বলল তবে ডুবেই মরি। ডুবতে এত ভালো লাগে যে গহীন গাঙ্গে ওঠে তুফান। বৃষ্টি নামে। বৃষ্টি, তুই হিন্দু নাকি মুসলমান? বৃষ্টি বলে আমার কাজ মাটির বুকে ঝরে পড়া। মাটির কাজ আমাকে ধরে শস্য উৎপাদন করা। আমি যখন বৃষ্টি হই সমানভাবে দু গ্রামে যাই। ধর্ম দেখে আমি ছড়ি না, সবাই যেন বৃষ্টি পায়। কিন্তু কারা কোথার থেকে এ গ্রামে এসে গোল বাঁধালো, ফাটালো বোমা, ছুটলো তীর, নিভলো দুই গ্রামের আলো। এলো পুলিশ, সাংবাদিক, বসলো বেড়া কাঁটাতারের। দুব্য নামে ওই মেয়েটি, সে হয়ে গেল ওই পারের। ছেলেটি আজ এই পারের। কিসের থেকে ঘটলো কি যে, মার খেয়ে সে হয়েছে আজ নতুন মানচিত্র নিজে। মেয়েটি কাঁদে, মেয়েটি হাসে, হাসলে তার রক্ত পড়ে। কিন্তু দুটি গ্রামে আজও সমানভাবে বৃষ্টি ঝরে। ছেলেটি একা, মা ভাই বোন সবাই তাকে ত্যায্য করে। কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে। কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে। নমস্কার। অপূর্ব, অপূর্ব বলেছেন। এই যে
প্রকৃতি আমাদের এক সুতোয় বেঁধে রেখেছে, আর কিন্তু আমরা যারা মানুষ, আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা, হিংসা এতটা চারা দিয়ে উঠেছে, আমরা ভুলে যাই কখনো কখনো যে আমাদের ধর্মটা কি, আমরা আমাদের ধর্ম নিয়ে ধর্মটা বিভেদ কি? করি, আমরা ধর্ম নিয়ে বিভেদ করি। আমরা যে মানুষ, দিন শেষে আমরা সেটা ভুলে যাই। একদম। এই যে তাদের প্রণয় মানতে পারিনি আমরা, হ্যাঁ, এই প্রণয়ের মধ্যে অনেক ভালোবাসা, আবার যখন প্রকৃতি ঢেলে দিচ্ছে তার মধ্যেও ভালোবাসা। অবশ্যই। ভীষণ সুন্দর একটি কবিতা, ভীষণ সুন্দর, যেতে যেতে অপূর্ব ভীষণ কবিতা। ভালো একটি কবিতা শুনলাম। হয়তো আমাদের দর্শক বন্ধুরা যারা এতক্ষণ পর্দার উপরান্তে আমাদের শুনছিলেন, তারাও নিশ্চয়ই ভীষণ ভীষণ ভাবে মন দিয়ে শুনছিলেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ধন্যবাদ। আজকে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, একটা সুন্দর সময় আমরা পার করেছি, কথায়, গল্পে, কবিতায় ভীষণ ভালো একটা আড্ডা দিলাম, ভীষণ ভালো লাগলো। দেখা হবে আগামী এপিসোডে দর্শক বন্ধুরা। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।